অনুভূতি প্রকাশ করতে গিয়ে আমি প্রথমেই আমার শ্রদ্ধা জানাবো বাংলার বিশ্বের অভিসাংবাদিক নেতা, বাংলার স্থপতি, বাংলার জনক, আমার প্রাণ প্রিয় নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। 15ই আগস্টে তারা শাহাদাত বরণ করেছেন 32 নম্বর বাড়িতে, তাদের সকলের আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। অনুভূতি বলতে গিয়ে আমরা কিছুক্ষণ আগে শপথ বাক্য পাঠ করেছি। এই শপথ বাক্য পাঠের আলোকে আমরা আমাদের নিজ দায়িত্ব কর্তব্য আমরা একটা ফ্রেমে বাধা করে গেলাম। আমরা কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা আমার স্বাধীনভাবে চলার যে সজ্ঞাটা ছিল সেটা আমরা একটা ফ্রেমের মধ্যে বাধা করে গেলাম। অনুভূতির কথা বলতে গিয়ে সত্যিই আমি অভিভূত, আনন্দিত এবং আজকের এই ক্ষুদ্র পরিসরে আবেগ ঘন মুহূর্তে আমি শুধু এইটুকুই বলবো, অসহায় গরিব মানুষগুলো আমাদের, আমি সৈয়দপুর পৌরসভার সম্পর্কেও অবহিত আছি। আপনারা হয়তো অনেকে আমার হারাগাছ পৌরসভার সম্পর্কে অবহিত নন। আমি দুই পৌরসভার জনগণের যে কষ্ট, অসহায় পথ এবং তাদের যে জীবনযাত্রার মান উন্নত নয়, এই উন্নত জীবনযাত্রাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্নেহস্পদ কন্যা জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের জোয়ার বয়ে দিয়েছেন সারা বাংলায়, বিশ্বের রোল মডেল হিসাবে এই বাংলাদেশকে পরিচিত করে দিয়েছেন। আজকে তার এই ধারাবাহিকতায় আমরা তার কাছ থেকে এবং সরকারের কাছ থেকে আমাদের হারাগাছ দুই পৌরসভার পক্ষ থেকে আমি বলবো, এই দুই পৌরসভার আমরা যারা নেতৃত্বে এসেছি, যারা নির্বাচিত হয়েছে, যারা ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন, যে অসহায় মানুষগুলো আমাদেরকে ভোট দিয়েছেন, যে দায়িত্ব কর্তব্য আমরা আজকে নিলাম, এই দায়িত্ব কর্তব্য থেকে আমরা আমাদেরকে সচেতনের সহিত আমরা আমাদের সরকার এবং সরকার প্রধানের কাছ থেকে আমরা আমাদের এই পৌরসভার দুই পৌরসভা বা আমার হারাগাছ পৌরসভার যে ন্যায্য অধিকার, যে ন্যায্য আমরা পাবো সেটা আদায় করব এবং এই আদায়ের মধ্য দিয়ে আমরা আমাদের দুঃখী মানুষগুলোর মুখে হাসি ফোটাবো। যেমনটি হাসি ফুটিয়ে চলছেন উল্টার বেগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের স্নেহস্পদ কন্যা জননেত্রী শেখ হাসিনা টেকনাফ থেকে তেঁতুলিয়া রিকশা থেকে পাতুলিয়া উল্টার বেগে চলে চলেছেন এই বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটার জন্য। ঠিক তেমনি আমরা আমাদের পৌরসভার গণ্ডির মধ্য থেকে আমাদেরকে ছুটে বেরাতে হবে আমার সেই নেত্রীর স্বপ্নের সোনার বাংলাকে। আমরা হারাগাছ পৌরসভা সহ সৈয়দপুর পৌরসভার মানুষের মুখে যেন আমরা হাসি ফুটাতে পারি। আমি সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই, অভিবাদন জানাই। আমরা সবাই এই শপথ বাক্য পাঠ করিলাম। আজকে এই শপথ বাক্য যেন আমাদের হৃদয়ের মন্দিরে আমরা এমন ভাবে সাজিয়ে রাখবো, এমন ভাবে আমরা প্রতিপালন করবো, লালন করবো, ধারণ করবো, আমরা যেন এই গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলোর মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ হারাগাছ পৌরসভার সম্মানিত নবনির্বাচিত মেয়র মহোদয়কে তার অনুভূতি এবং সুন্দর বক্তব্য প্রকাশের জন্য এবং তার অভিব্যক্তি যেন প্রকাশ করেছেন। কি করবেন, একটা আমাদের তো ভালো লাগলো যে উনি বলছেন যে একাধারে স্বাধীন ছিলাম, আমরা কিন্তু একটা আইনের ছকে এখন আবদ্ধ হয়ে গেলাম, আইনের মধ্যে থেকে আমাদের কাজ করতে হবে। তো সম্মানিত মেয়র, কাউন্সিলর বৃন্দ, এখন আমাদের আপনাদের সামনে আমাদের সরকারের অতিরিক্ত সচিব, আমাদের রংপুর বিভাগের অভিভাবক, সকলের অভিভাবক, বিভাগীয় কমিশনার মহোদয় আপনাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ বিস্তৃত দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের দায়িত্ব এবং কর্তব্য পালনে তারা এই দিক নির্দেশনা কাজে আসবে বলে আমি আশা করি। এই পর্যায়ে আমি নবনির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের উদ্দেশ্যে দিক নির্দেশনা বক্তব্য প্রদানের জন্য
রংপুর বিভাগের অভিভাবক বিভাগীয় কমিশনার মহোদয়কে সবিনয় অনুরোধ করছি তার দিক নির্দেশন বক্তব্য প্রদানের জন্য। বিভাগীয় কমিশনার মহোদয়। নীলফামারী জেলার সৈয়দপুর পৌরসভা এবং রংপুর জেলার হারাগাছ পৌরসভা নবনির্বাচিত মেয়র, সমস্ত আসনের কাউন্সিলর, সাধারণ আসনের কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমার সহকর্মী অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাবিক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব, পরিচালক স্থানীয় সরকার বিভাগ, উপপরিচালক স্থানীয় সরকার বিভাগ, সম্মানিত মেয়র নীলফামারী পৌরসভা, নবনির্বাচিত 2 জন মেয়র সৈয়দপুর এবং হারাগাছ এবং সংরক্ষিত সাধারণ আসনের কাউন্সিলরবৃন্দ, সুধী মণ্ডলী এবং মিডিয়া সংবাদকর্মীরা, এটা মার্চ মাস আপনারা সকলেই জানেন। বাংলাদেশের জন্য, বাঙালির জন্য মার্চ মাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 7ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমরা পালন করেছি। গতকাল 17ই মার্চ ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, 101তম জন্মবার্ষিকী। 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস। কাজে আমি মার্চ মাসে প্রথমে শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা বলে স্মরণ করছি 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন যারা সম্ভ্রম হারিয়েছেন, মহান মুক্তিযুদ্ধ যারা সংগঠিত হয়েছে এবং 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব, বেগম ফজিলাতুন্নেছা মুজিব সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাই। জাতীয় চার নেতা এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন আন্দোলন সংগ্রামী যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি। আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে দুটো পৌরসভার নবনির্বাচিত জনপ্রতিনিধিদেরকে শপথ অনুষ্ঠান আমরা অনুষ্ঠিত করতে পারলাম এবং এটা সম্ভব হয়েছে আমরা স্বাধীন হয়েছি বলে, নইলে সম্ভব হতো না। কাজেই স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী সেটা আমাদের চলমান। এই বছর হল স্বাধীনতার 55 বছর পূর্তি। আমরা গতকালই বঙ্গবন্ধুর 101তম জন্মদিন পালন করেছি। বঙ্গবন্ধু এমনই এক ক্ষণজন্মা বাঙালি যিনি 3053 দিন জেলে অবস্থান করেছেন তার সেই 55 বছর জীবনে, যিনি কৈশোরে শৈশবেই তার নেতৃত্ব দেখিয়েছেন। ছাত্র নেতা থেকে শুরু করে তিনি আমাদের দেশের জাতির পিতায় পরিণত হয়েছেন। এখন তিনি বিশ্ব নেতা। বিশ্বের অনেক নেতাই বঙ্গবন্ধুকে অনুসরণ করে। আমরা দুটো পৌরসভার যে জনপ্রতিনিধি যাদেরকে শপথ করালাম আপনাদেরকে প্রথমেই অভিনন্দন জানাই এবং একই সাথে একজন মেয়র তার অনুভূতিতে উনি প্রকাশ করেছেন যে এই শপথের পর থেকে আমাদের পরিচয়টা একটু ভিন্ন হয়ে গেছে। শুধু পরিচয় নয়, আপনাদের কিছু আইন কানুনের বেড়াজালে পড়ে গেছে।
বেড়াজার মধ্যে আইন কানুন মেনে চলতে হবে। অনেকে আমরা মনে করি আমরা যখন ক্ষমতায় অধিষ্ঠিত হই আমাদের আগের চেয়ে ক্ষমতা বেড়ে গেল। আসলে তা না, আমাদের দায়িত্ব বেড়ে গেল, ক্ষমতা নয়। কাজেই আপনি আজ থেকে এটাকে আপনার পরম একটা পবিত্র দায়িত্ব হিসাবে গ্রহণ করেছেন। আপনি আপনার যে এলাকা থেকে নির্বাচিত হয়েছেন, হতে পারেন মেয়র, হতে পারেন সংরক্ষিত আসনের মহিলা প্রতিনিধি, কাউন্সিলর, অথবা সাধারণ আসনের কাউন্সিলর। আপনার নির্বাচিত যে এলাকা, সেই এলাকার সবাই ভোটার, হয়তো একটা নির্দিষ্ট অংশ ভোটার, হতে পারে 50% ভোটার, আর 50% তার ভোটার এখন হয়নি। আর যে 50% ভোটার হয়েছে তাদের মধ্যে যদি ধরে নিই যে 50,000 ভোটার আছে, আপনি হয়তো পেয়েছেন 30,000, পেয়ে নির্বাচিত হয়েছে। যখন আপনি নির্বাচিত হলেন এবং শপথ নিলেন, আপনি কিন্তু সকলের প্রতি একজন প্রতিভূ হয়ে গেলেন। তখন আপনি আর সেই 30,000-এর নির্বাচিত কাউন্সিলর, মেয়র নন। আপনার পেরিফেরি, আপনার গণ্ডি হলো সেই টোটাল ভূখণ্ডের যে সমস্ত জনবসতি আছে, জনগণ বাস করে, সকলেরই আপনি মেয়র অথবা কাউন্সিলর হয়ে গেলেন। এই জিনিসটা মনে রাখতে হবে, কারণ নির্বাচন একটা গণতান্ত্রিক পদ্ধতি। এই পদ্ধতিতে একজন নির্বাচিত হবে, এটি স্বাভাবিক। কিন্তু যখন নির্বাচিত হয়ে গেলেন তখন কিন্তু আপনি সকলেরই একজন এই এলাকার জনপ্রতিনিধি। কাজেই শুধু জনগণ নয়, এই এলাকার যে সমস্ত জীবজন্তু বাস করে, ধরে নিতে পারেন গরু, ছাগল, হাঁস, মুরগি যা আছে সবকিছুরই প্রতিনিধি আছে। কারণ ওইগুলোর জন্য কিন্তু একটা আইন আছে, ওইগুলোর পশু পাখির জন্য কিন্তু একটা আইন আছে। এই আইনটা পরিপালনের জন্য আপনার উপর দায়িত্ব করতে হয়। কাজে আপনি কিন্তু সকলেরই দেখভাল করার মতো একটা দায়িত্ব পেয়ে গেলেন। এই যে দায়িত্ব পেলেন, আপনি কিন্তু আপনার শপথে উল্লেখ করেছেন যে আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া। কাজে এতে কি বোঝায়? আপনাকে যিনি ভোট দিয়েছেন তাকে আপনি ফেভার করবেন, অথবা যিনি ভোট দেন নাই তাকে আপনি অন্য চোখে দেখবেন, এটা করার সুযোগ নেই। আপনি কিন্তু শপথ উল্লেখ করেছেন। শপথ একটা পবিত্র আমানত। ভোট যেমন আপনার কাছে একটা আমানত, শপথ এরকম একটা। শপথ যে ভঙ্গ করে সে একটা আইন ভঙ্গ করবে। কাজেই শপথে আপনি সেই বাক্যটা উল্লেখ করেছেন, আপনি কারো প্রতি অনুরাগ বা বিরাগের বশবর্তী হবেন না। কাজেই আপনি সকল জনগণ যারা আছে আপনার নির্বাচনী এলাকায়, সকলের ভালো মন্দের দায়িত্ব আপনার। আপনাকেই দেখতে হবে। আর এই কাজগুলো করার জন্য যারা সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা আপনার সহযোগী, তারা কখনো আপনার প্রতিদ্বন্দ্বী নন। এই কাজগুলো করার জন্য জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তা একযোগে কাজ করতে হবে। আপনি কিন্তু আরো প্রতিজ্ঞা করেছেন আপনি বাংলাদেশের প্রতি অনুগত। কাজে বাংলাদেশ সরকার যে সমস্ত আইন বিধিমালা প্রণয়ন করবে সেগুলো আপনাকে মেনে চলতে হবে। কাজেই আপনি আপনার দায়িত্ব যে পালন করবেন তা কিন্তু একটা আইনের ভিতরে, নীতিমালার ভিতরে। আপনি ইচ্ছা করলেই একটা কাজ করতে পারবেন। আপনি হয়তো বলতে পারেন যে আমি জনগণের কাছে ওয়াদা দিয়ে আসছি এই কাজ করব। ওয়াদা দিয়ে আসছেন, ভালো কথা। কিন্তু যদি দেখেন এই আইন এবং নীতিমালা বিধিমালায় ওয়াদাটা পূরণ করা যাচ্ছে না, তাহলে কিন্তু আপনি জোর করে কিছু করতে পারেন না। এটা আপনাকে মনে রাখতে হবে।
অনেকেই বলেন আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, জনগণকে কথা দিছি যে এই কাজটা করে দেব। আপনি কথা দিলেই এই কাজ করে দিতে পারবেন, সবসময় সেটা সম্ভব হয় না। আপনি তাদেরকে ওয়াদা দিয়েছেন যে এই কাজটা করে দেব, অবশ্যই করে দেবেন, কিন্তু দেখতে হবে সেটা আপনার এই আইনে আপনাকে সহযোগিতা করে কিনা। এই জিনিসটা দেখার জন্যই সরকারি কর্মকর্তা কর্মচারী আছে। আপনি তো বলতে পারেন যে আমি চাই করতে, কিন্তু ওনারা দিচ্ছেন না, সেটা না। উনি শুধু আইনটা দেখাই দিবেন আপনাকে যে এই বলা আপনি দিতে চান 40 কেজি করে খাদ্যশস্য, আপনাকে দিতে হবে 30 কেজি। পারবেন 40 কেজি করে দিতে? সম্ভব না। আপনি আইনে যা আছে এর বাইরে যাওয়ার সুযোগ নাই। আপনি তো আনুগত্য প্রকাশ করেছেন বাংলাদেশ সরকারের প্রতি। বাংলাদেশ সরকার বলে দিয়েছে 30 কেজি করে আপনি দিবেন এবং দরিদ্র জনগোষ্ঠীকে দিবেন। তাহলে আপনি এর বাইরে যাবেন কি করে? আপনি তো শপথ উল্লেখ করেছেন, এই শপথ 5টা-6টা লাইন আপনার কাছে মনে হতে পারে, কিন্তু এই 5-6 লাইনের মধ্যে সবকিছু বলতে, প্রত্যেকটা শব্দ বিশ্লেষণ করলে আপনি দেখবেন যে আপনি আমার কিছু কথা বাকি রাখেন নাই, যা নাকি আপনার দ্বারা যে কাজগুলো করা হবে সেগুলো করে নাই। কাজেই এই যে আজকের 15 মিনিটে যে শপথ বাক্যটা পাঠ করলেন, আপনি আগামী 5 বছর যে কাজ করবেন সেই কমিটমেন্ট কিন্তু আজকে করে গেছে। কাজে আপনি সেটা মনে রাখবেন। আমি অনুরোধ জানাবো যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন ওনারা আপনাদের সহযোগী, এবং আপনাদের যেগুলো উন্নয়ন কাজে আমরা আপনাদের পাশে থাকব, এটা আমাদের প্রতিজ্ঞা। আমরা প্রতিজ্ঞা করে আসছি, আপনি যেমন শপথ করেছেন আমরাও প্রশিক্ষণ শেষে শপথ করে আসছি যে সরকারের আইনটা কখনো ব্যত্যয় হতে দেব না, এটা আমার শপথ। কাজে আপনি যদি ব্যত্যয় ঘটান সেটাকে প্রতিরোধ করা আমার দায়িত্ব। আপনি তো বলতে পারেন কমিশনার সাহেব কি বলতেছে, অথবা আমি আমার সচিব সাহেব কি বলে। সচিব সাহেব এই শপথ করে আসছে, আপনি যেমন আজকে শপথ করেছেন, আমিও আমার প্রশিক্ষণ শেষে সেই শপথ নিয়ে আসছি যে বাংলাদেশের প্রতি আমি অনুগত, এবং বাংলাদেশ সরকার যে আইন করেছে সে আইনের প্রতি আমি অনুগত, এবং সেই আইনের ব্যত্যয় কখনো আমার সামনে আমি করতে দেব না। সেই আইন আমি করে আসছি, সেই শপথ করে আসছি। কাজেই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনাদের কাজে, আপনাদের চলার পথে আপনাদের পাশে রয়েছে সবসময় সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপনাদের সঙ্গে থাকবে এবং একসাথে কাজ করে যাবে। আপনাদেরকে সহযোগিতা করে আমাদের কাজ। তবে একটাই প্রশ্ন, যে আইন এবং বিধিমালা সরকার যেটা প্রণয়ন করেছে সেটাকে একটু মেনে চলতে হবে, তাহলেই আপনার এবং অন্যের মধ্যে কোন রকম প্রতিযোগিতা হবে না। একজন আরেকজনের প্রতিযোগী নয়। আমরা কিন্তু ভোটের দরকার নাই, আমাদের সেই প্রতিযোগিতার প্রয়োজন নেই। অবশ্যই আপনি জনগণের সেবা করবেন, সেবা করার জন্য আমরাও রয়েছি। আর মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আমাদের বাংলাদেশটা হবে একটা উন্নত দেশ। সেই উন্নত দেশ হওয়ার জন্য আপনার এলাকার উন্নয়ন দরকার, সেটা আমরা বিশ্বাস করি এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। কাজে আপনিও সেই হিসাবেই কাজ করে যাবেন। কাজে আপনার প্রতি আমাদের কোনো প্রতিদ্বন্দ্বিতা নাই, আপনার প্রতি আমাদের কোনো বিরূপ কিছুই থাকবে না। শুধু এইটুকু অনুরোধ থাকবে, ওই পারস্পরিক যে দুটো লাইন একই সাথে চলবে, জনপ্রতিনিধি এবং কর্মকর্তারা পাশাপাশি থেকে দেশের উন্নয়নের কাজ করবে, এলাকার উন্নয়নের কাজ করবে। আজকে যে আপনারা শপথ দিলেন যে দুটো পৌরসভা, এইভাবে একটি একটি পৌরসভা মিলেই কিন্তু টোটাল বাংলাদেশ। বাংলাদেশ মানে কি? এই পৌরসভাগুলোর ইউনিট, উপজেলাগুলোর ইউনিট এবং ইউনিয়ন পরিষদগুলোর ইউনিট, সব মিলেই একটা বাংলাদেশ। এই বাংলাদেশের নেতৃত্ব দিয়ে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উনি যে ভিশন নিয়ে অগ্রসর হচ্ছেন আপনারা জানেন
আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুটো উদ্দেশ্য ছিল। একটা হলো এদেশের নিপীড়িত জনগণকে মুক্ত করা পরাধীনতার শৃঙ্খল থেকে এবং তাদের জীবন মান উন্নয়ন করে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলা। একটা কাজ উনি নেতৃত্ব দিয়ে করেছেন, আর একটা করতে পারেননি, শেষ করতে পারেননি। 75-এর 15ই আগস্ট তাকে সপরিবারে শহীদ করা হয়েছে। কাজে তার যে দ্বিতীয় কাজটা, সেটা সম্পন্ন করার জন্য আজকে রাষ্ট্র ক্ষমতায় তার জ্যেষ্ঠ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি সেই দ্বিতীয় যে কাজটা রয়েছে, অসমাপ্ত কাজ বঙ্গবন্ধুর, যে দেশকে একটি আত্মনির্ভরশীল দেশে পরিণত করবেন, সোনার বাংলায় পরিণত করবেন, সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করতে হবে। সেই আহ্বান জানাবো। পরিশেষে আপনাদের আগামী দিনে চলার পথ সুগম হোক, সেটা আমরা দোয়া করি এবং আশা করি। আর আপনাদের যাত্রা এই যে শুরু হলো, সেটা স্মুথ হোক, সেটা আপনাদের জনগণের সঙ্গে যাতে সেবা করতে পারে সেই আশাবাদ ব্যক্ত করি। একই সাথে একটা বিষয় বলে রাখি, একটা পৌরসভা আছে যেখানে কি হারায় আছে, যে এখনো মেয়াদ শেষ হয়নি। এখানে আইনে কিছু বক্তব্য দেওয়া আছে, সেটা আপনারা আমাদের পরিচালকের কাছ থেকে শুনে নেবেন। যদি আইন বলে দিয়ে থাকে যে এতদিন পরে আপনারা সভা করতে পারবেন, তবে সেটা মেনে চলতে হবে। আপনাদের যদি দেখা যায় যে ওই নির্ধারিত সময় বলা আছে যে প্রথম সবার পর থেকে, আমাদের সাথে একজন নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, পৌরসভার মেয়র আছে, উনি অত্যন্ত অভিজ্ঞ, বলা আছে যে প্রথম সবার পর থেকে 5 বছর সময় উনি পাবেন। কাজে আগে যিনি মেয়র ছিলেন, এখনো যিনি আছেন, উনি 5 বছর সময় পাবেন। ওনাকে 5 বছর সময় দিতে হবে। দেওয়ার পরে আপনি দায়িত্বটা বুঝে নেবেন। আরেকটা জিনিস আছে যে আপনি শপথের পর থেকে 30 দিনের মধ্যে দায়িত্বভার গ্রহণ করবেন। দেখা যাবে যে কোনটা আমাদের বেশি যৌক্তিক, এই দুইটার মধ্যে যেটা যৌক্তিক সেটাকে গ্রহণ করতে হবে। এদিক থেকে আপনাদের ক্লিয়ার, আপনারা তাড়াহুড়া করার কিছু নাই। 5 বছর সময় অনেক। আপনি যদি সদিচ্ছা থাকে এবং যদি মনে করেন আমাদের এলাকার জনগণকে আমি সেবা করব, 5 বছর যথেষ্ট। আর যদি 5 বছর আপনি সেভাবে সেবা দিতে পারেন, 5 গুণিত হয়ে যায়। কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 20 বছর। এই যে দেখেন উনি বোধহয় কত বছর, 32 বছর 32 বছর যাবত আছে। কাজে 5 বছরটাকে আপনি ছোট মনে করেন না, আর 5 বছরটাকে মনে করেন না যে এটাকে বাড়ানো যাবে না। আমাদের সামনে আছেন একজন যিনি 32 বছর যাবত মেয়র। চিন্তা করেন, কাজে ওইরকম দৃষ্টান্ত আপনাদের স্থাপন করতে হবে, যাতে করে জনগণ আপনাকে অনুভব করে। সেই হিসাবে আমি হ্যাঁ আছি। আচ্ছা, ভালো আছে? জি জি বলেন।